আমাটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সময়টা সকালবেলা ৮টা কি ৯টা। হরিহরের পুত্র বা ছেলে অপু সে রোয়াকে মানে বারান্দায় বসে খেলা করতেছে। তার একটা টিনের বাক্স আছে যেটা ডালা ভাঙা। বাক্সের ভিতরে যা কিছু আছে সমস্ত সে মেঝেতে উপর করে ঢাললো। বাক্স থেকে বের হলো একটা রং ওঠা কাঠের ঘোড়া, একটা টোল খাওয়া টিনের বাঁশি আর কিছু কড়ি। কড়ি হলো এই জিনিস। কড়ি এক ধরনের সামুদ্রিক ঝিনুক বা শামুকের খোল। এগুলো একসময় ব্যবহার করা হতো মুদ্রার আদান প্রদানের বিকল্প হিসেবে। মানে একসময় জিনিসপত্র কেনা বেচার জন্য কড়ি মানুষ ব্যবহার করতো। এখন যেমন টাকা পয়সা ব্যবহার করে, তখন কড়ি দিয়ে মানুষ জিনিসপত্র কিনতো। কড়ি হচ্ছে এক ধরনের মুদ্রা যেটা আগে ছিল, এখন আর কড়ি মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় না। তখন কড়ি দিয়ে মানুষ জিনিসপত্র কেনা বেচা করতো বাজারে বা বিভিন্ন জায়গায়। এই কড়িগুলো সে তার মায়ের অজান্তে লক্ষ্মী চুপড়ি থেকে খুলে নিয়েছিল। আবার কেউ যেন টের না পায় সেজন্য সে সেগুলো সবসময় লুকিয়ে রাখতো। আরো আছে 2 পয়সা দামের একটা পিস্তল, কিছু শুকনো নাটা ফল। নাটা ফল ব্যাপারটা অনেকটা জঙ্গলি কিছু ফলের মতো, অনেকটা এরকম দেখতে ভালো বলে তার দিদি কোথা থেকে যেন সেই নাটা ফলগুলো কুড়িয়ে এনেছিল। কিছু তাকে দিয়েছে আর কিছু তার পুতুলের বাক্সে, তার দিদি তার পুতুলের বাক্সে রেখে দিয়েছে। আর রয়েছে কিছু হাড়ি কলসির ভাঙা টুকরো, যেগুলো গঙ্গা যমুনা খেলতে গেলে বেশ সুবিধা হয়। গঙ্গা যমুনা খেলাটা হচ্ছে অনেকটা গ্রামীণ একটা খেলা, যেটা গ্রামের ছেলেমেয়েরা খেলে। হাড়ির টুকরো দিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে টুকরোটা ছুড়ে দিতে হয়। যদি সে লক্ষ্যে পৌঁছাতে পারে তাহলে সে জেতে, আর যদি পৌঁছাতে না পারে তাহলে সে হেরে যায়। এই হাড়ি পাতিলের টুকরো বা এই খাপড়ার কুচিগুলো অপুর কাছে খুবই মহামূল্যবান একটা সম্পদ। এতগুলো জিনিসের মধ্যে টিনের বাঁশিটা মাত্র কয়েকবার বাজিয়ে সে তার বাক্সে রেখে দিয়েছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হয়ে গেছে, সেটাও একপাশে পিঁজরাপোলের আসামির মতো পড়ে আছে। পিঁজরাপোলের আসামি হলো খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামি। এই মুহূর্তে সে গঙ্গা যমুনা খেলার যে খাপড়াগুলো, যে হাড়ি কলসির টুকরোগুলো, সেগুলো নিয়ে সে মনে মনে ঘরে কে টার্গেট প্র্যাকটিস করতেছে উঠানে বা বারান্দায়। এমন সময় তার দিদি উঠানের কাঁঠালতলা থেকে ডাকলো, অপু অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা থেকে যেন আসলো। তার কণ্ঠে সতর্কতার সুর। মানুষের গলার শব্দ শুনতে পেয়ে অপু তাড়াতাড়ি করে তার যে লক্ষ্মী চুপড়ির কড়িগুলো সেগুলো সে লুকিয়ে ফেললো। পরে বলল, কি রে দিদি? দুর্গা হাত নেড়ে ডাকলো, এদিকে আয়, শোন। দুর্গার বয়স 10 কি 11, তার গড়ন হালকা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা না, কিছুটা চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, চুলগুলো রুক্ষ, বাতাসে ওড়ে। মুখের গড়ন মন্দ না, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু বারান্দা থেকে নেমে কাছে গেল, বলল, কে রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করে দেখালো। সেখানে কিছু কাটা আম। গলার স্বর নিচু করে বলল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নেড়ে বলল, ওহ। দুর্গা চুপি চুপি বলল, একটু তেল আর নুন নিয়ে আসতে পারবি? এই আমের কুশিগুলো জারাবো, মানে মাখাবো। অপু আহ্লাদের সাথে বলে উঠল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলল, পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল। জলদি একটু তেল আর নুন নিয়ে আয় তো। তেলের ভাঁড় ছুলে মা যে আমাকে মারবে, আমার কাপড় তো নোংরা। তুই তাড়াতাড়ি যা তো, মা আসতে অনেক দেরি আছে, মা কাপড় কাচতে গেছে। অপু বলল, নারকেলের মালাটা আমাকে দে, ওটাতে ঢেলে নিয়ে আসবো। আর তুই পেছনের দরজা দিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা গলার স্বর নামিয়ে বলল, দেখিস তেল যেন আবার মাটিতে ঢালিস না, সাবধানে নিবি, নইলে মা টের পেয়ে যাবে। তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির ভেতর থেকে বের হয়ে আসলে দুর্গা তার হাত থেকে নারকেলের মালাটা নিয়ে আমের টুকরোগুলো বেশ ভালো করে মাখালো। তারপর বলল, নে হাত পাত। তুই অতগুলো খাবি বুঝি দিদি? অতগুলি বুঝি, কি এমন বেশি নিয়ে নিলাম? আচ্ছা যা, নে আর দুটা। বাহ, খেতে দারুণ মজা হয়েছে তো। একটা লঙ্কা আনতে পারবি? তাহলে তোকে আরো দেবো। লঙ্কা কেমন করে পারবো দিদি? সে তো মা তক্তার উপরে রেখে দেয়, আমি তো নাগাল পাই না। তাহলে থাক, পরে আনা যাবে। পটলিদের বাগানের যা গুটি ধরেছে না। দুপুরে রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতা নীলমণি রায় গত বছর মারা গেছেন। জ্ঞাতিভ্রাতা মানে হলো একই পূর্বপুরুষের বংশধর বা সমগোত্রীয় লোক। নীলমণি রায়ের স্ত্রী তার ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়িতে বসবাস করে। কাজেই পাশের এই ভিটাও জঙ্গলে ঢেকে গেছে। আশেপাশে আর কোনো লোকের বাড়ি নাই। সবচেয়ে কাছের যে প্রতিবেশী ভুবন মুখুজ্জে, তার বাড়িও প্রায় 5 মিনিটের পথ। হরিহরের বাড়িটাও বহুদিন ধরে মেরামত করা হয়নি। সামনের দিকের বারান্দা বা রোয়াকটা ভাঙা। ফাটলে বিভিন্ন রকমের জঙ্গলি লতাপাতার গাছ গজিয়েছে। ঘরের দরজা জানালার কপাট সব ভাঙা। নারিকেলের দড়ি দিয়ে গ্রিল বা গরাদের সাথে বেঁধে রাখা হয়েছে। পেছনের দরজা ঝাঁত করে খোলার শব্দ হলো এবং সর্বজয়ের গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলল, মা ডাকছে, যা দেখে আয়। এই মুখে যে লবণের গুঁড়া লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আরেকবার কানে গেল। দুর্গার এখন জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। তার মুখ ভর্তি, সে আম চিবুচ্ছে। সে তাড়াতাড়ি আমের টুকরোগুলো খেতে লাগলো।
পরে আরো অনেকখানি বাকি আছে দেখে উঠোনের কাঁঠাল তলায় গিয়ে ইচ্ছে মতো গিলতে লাগলো। অপুও তার পাশে দাঁড়িয়ে তার ভাগেরটাও গিলতে লাগলো, কারণ চিবিয়ে খাওয়ার সময় আর নেই। খেতে খেতে সে তার দিদির দিকে তাকিয়ে চোরা হাসি দিল। দুর্গা নারকেলের খালি মালাটি এক টান মেরে ছুড়ে দিল নীলমণি রায়ের ভিটার দিকে। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, মুখটা মুছে ফেল না বাঁদর কোথাকার, মুখে যে নুন লেগে আছে। পরে দুর্গা ভেজা বেড়ালের মতো মুখ করে ঘরে প্রবেশ করে তার মাকে বলল, কি মা, কোথায় গিয়েছিলি শুনি? একা আমি কত দিকে যাব? সকাল থেকে কাপড় কাচতে কাচতে গা গতর আমার ব্যথা হয়ে গেল, একটা কুটোও নাড়াতে পারিস না তুই? কেবল পাড়ায় পাড়ায় টোটো করে শুধু ঘুরে বেড়ানো। অপু এসে বলল, মা খিদে পেয়েছে। থামো থামো, একটুখানি দাঁড়াও বাপু, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। তোমাদের রাত দিন কেবল খিদে আর ফাই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাছুরটা চেঁচাচ্ছে কেন? কিছুক্ষণ পর সর্বজয়া রান্নাঘরে বসে শশা কাটতে লাগলো। অপু কাছে বসে বলল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পেতে নিয়ে কাচুমাচু সরে বলল, আর চাল ভাজা নেই মা? অপু খেতে খেতে বলল, চিবোনো যায় না, আম খেয়ে দাঁত টকে। দুর্গা ওর দিকে ভ্রু কুচকে চোখ টিপ দিতে ওর কথা বন্ধ হয়ে গেল। তার মা জিজ্ঞেস করলো, আম কোথায় পেলি? সত্যি কথা বেরিয়ে যাচ্ছে দেখে সে তার দিদির দিকে অসহায়ের মতো তাকিয়ে রইল। সর্বজয়া মেয়ের দিকে তাকিয়ে বলল, তুই আবার এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলল, তুমি ওকে জিজ্ঞেস করো না, আমি যখন তুমি ডাকলে আমি এই তো এখন ওই কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে। স্বর্ণগোয়ালিনী গাভীর দুধ দোয়াতে আসায় কথাটা চাপা পড়ে গেল। তার মা বলল, যা বাছুরটা ধরগে যা। ডেকে ডেকে অস্থির হয়ে গেল বাছুরটা। ও স্বর্ণ, বাছুরটা কচি, এত দেরি করে এলে কি চলে? একটু সকাল সকাল না এলে এই এত বেলা পর্যন্ত বাছুরটা বাঁধা। দিদির পেছন পেছন অপুও দুধ দোয়া দেখতে গেল। সে উঠোনের বাইরে যেতে দুর্গা তার পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দিল। লক্ষ্মী ছাড়া বাঁদর। পরে মুখ ভ্যাংচিয়ে বলল, আম খেয়ে দাঁত টকে গিয়েছে, আবার কখনো আম আনলে দেবো তোমাকে, ভালো করে খেয়েও তুমি। বিকেলেই পটলিদের বাগানের আম এনে আমি কেটে আবার জারাবো, তুমি খেয়েও, দেবো তোমাকে, ছাই দেবো। হাওয়া কোথাকার, একটু যদি বুদ্ধি থাকতো। দুপুরের কিছুক্ষণ পর হরিহর অর্থাৎ অপু দুর্গার বাবা বাড়ি ফিরলেন। তিনি আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করেন। গোমস্তা হলো জমিদার বা মহাজনের পাওনা আদায়কারী। তো তিনি জিজ্ঞাসা করলেন, অপু কোথায়, দেখছি না যে? তার স্ত্রী সর্বজয়া বললেন, অপু তো ঘুমাচ্ছে। আর দুর্গা বুঝি? সেই যে খেয়ে বের হয়েছে, সে আবার বাড়ি থাকে কখন? ওর শুধু খাওয়ার সাথে একটু সম্পর্ক। আবার খিদে পেলে তখন আসবে। এই চৈত্রের রোদে কার আমতলায় জামতলায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। আবার দেখো না, জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে, কত আর বোঝাবো? সে কি আমার কথা শোনে না কানে নেয়? একটু পর হরিহর বলল, আজ 10 ঘরায় গিয়েছিলাম পাওনার কাজে, বুঝলে? একজন লোক মাতবর টাইপের, তার বাড়িতে 5-6টা গোলা। গোলা হলো ধান চাল রাখার গুদাম। বেশ পয়সাওয়ালা লোক। আমাকে দেখে দণ্ডবত করে বলল, দণ্ডবত হলো এই জিনিস। দণ্ডবত করা মানে মাটিতে সেজদার ভঙ্গিতে প্রণাম করা। তো তিনি দণ্ডবত করে বললেন, দাদা ঠাকুর, আমায় চিনতে পেরেছেন? আমি বললাম, না বাবু। সে বলল, আপনার কর্তা থাকতে পুজোর কাজে প্রায় এখানে আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক। এবার আমরা বাড়ির সবাই মিলে মন্ত্র নেব ভাবছি। তা আপনি যদি রাজি হতেন তাহলে ভরসা করে বলি যে এবার মন্ত্রটা আপনিই দিন না। তা আমি বললাম, আজ আর কথা বলবো না, 2-1 দিন পরে জানাবো। সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়িয়েছিল। বাটি মেঝেতে নামিয়ে রেখে বসে পড়ল। বলল, হ্যাঁ গো, তা দিয়ে দাও না মন্ত্র পড়ে। কি জাত? হরিহর গলার স্বর নামিয়ে বলল, বলো না কাউকে, সৎগোপ। তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব। সৎগোপ হলো ভারতের হিন্দুদের একটা ছোট উপজাতি। তখনকার আমলে তাদেরকে একটু ছোট জাত বলে ধরে নেওয়া হতো। আমি আবার কাকে বলতে যাব? আচ্ছা, সৎগোপ হোক আর যাই হোক, দিয়ে দাও মন্ত্র পড়ে। কি যে কষ্টে দিন যাচ্ছে। ওই রায়বাড়ির 8টি টাকা, তাও আবার 2-3 মাস পর পর দেয়। আর এদিকে অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছে। কাল ঘাট থেকে আসার পথে সেজ ঠাকুরন বললেন, বৌমা, আমি কোনো কিছু বন্ধক না রেখে কাউকে টাকা দেই না, তবুও তুমি বলেছো বলে দিলাম। আজ 5 মাস হয়ে গেল, টাকাটা কিন্তু আমি আর রাখতে পারবো না। এদিকে রাধাবষ্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা টাকার জন্য ঘ্যান ঘ্যান শুরু করেছে। ছেলেটার একটা ভালো কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই। এই ছেঁড়া কাপড় পরেই বাচ্চা আমার হাসি মুখে নেচে নেচে বেড়ায়। মাঝে মাঝে ইচ্ছে হয় যেদিকে 2 চোখ যায় চলে যাই। হরিহর বলল, আরেকটা কথা ওরা বলেছিল, বুঝলে? বলেছিল, গ্রামে তো বামুন নেই। বামুন বা ব্রাহ্মণ হলো হিন্দুদের পুরোহিত টাইপের লোক, যারা ধর্মীয় কাজকর্মগুলো করে থাকেন।
আপনি যদি এই গ্রামে উঠে আসেন তাহলে আমরা আপনাকে থাকার মতো জায়গা জমি সব দিয়ে দেব। গ্রামে একঘর বামুন রাখার আমাদের অনেক দিনের ইচ্ছে। তো হরিহর বললেন, ওদের তো আর পয়সার অভাব নেই, আজকাল চাষাদের ঘরেই সব ধন সম্পদ, ভদ্রলোকেদের হয়েছে যত জ্বালা। এই কথা শুনে সর্বজয়ার আগ্রহে কথা বন্ধ হওয়ার মতো অবস্থা। এক্ষুনি? তা তুমি রাজি হলে না কেন? বলতে যে আমরা আসছি। ওরকম একটা ধনী বাড়িতে আশ্রয়, এখানে তোমার আছেটা কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা ছাড়া। হরিহর বলল, তুমি কি পাগল হলে? সাথে সাথে রাজি হলে ওরা কি ভাবতো? ভাবতো ঠাকুরের হাড়ি বুঝি শিকে উঠেছে, ওতে আর কিছু নেই। না না, তাতে মান সম্মান থাকে না। দেখি একবার মজুমদার সাহেবের সাথে কথা বলে তিনি কি বলেন। আর যাই বললেই তো আর যাওয়া যায় না, কত পাওনাদার রয়েছে এখানে। যাবার নাম নিলেই তো এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেব না। এই সময় দুর্গা কোথা থেকে পা টিপে টিপে ভেতরে উকি দিল। সবাইকে সজাগ দেখতে পেয়ে সে চুপি চুপি দেয়ালের ওপারে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঘরের দরজা আস্তে আস্তে ঠেলে দেখলো সেটা বন্ধ। এদিকে বারান্দায় দাঁড়ানো প্রায় অসম্ভব, রোদে পা পুড়ে যায়। কাজেই সেখান থেকে নেমে সে কাঁঠাল তলায় গিয়ে দাঁড়ালো। রোদে ঘুরে ঘুরে তার মুখ লালচে হয়ে গেছে। তার আঁচলের খুঁটে কি কতগুলো যত্ন করে বাঁধা। সে ভেবেছিল যদি বাহিরের দরজা খোলা থাকে আর মা ঘুমিয়ে পড়ে তাহলে সেও চুপি চুপি ঢুকে শুয়ে পড়বে। কিন্তু বাবার, বিশেষ করে মায়ের সামনে দিয়ে সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করতে তার সাহস হলো না। উঠোনে নেমে কাঁঠাল তলায় কি করবে তা ঠিক করতে না পেরে সে এদিক ওদিক তাকাতে লাগলো। পরে সেখানে বসে আঁচলের খুঁট থেকে কিছু রড়া ফলের বিচি বের করলো। কিছুক্ষণ সেগুলোর দিকে চেয়ে থেকে সে আপন মনে গুনতে শুরু করলো বিচিগুলো। 1, 2, 3, 4 এরকম করে 26 পর্যন্ত গুনলো। তারপর সে 2-3টে বিচি হাতের উল্টো পিঠে নিয়ে উপরে ছুঁড়ে দিয়ে আবার সোজা পিঠে ধরতে লাগলো। মনে মনে বলতে লাগলো, এগুলো অপুকে দেব আর এগুলো পুতুলের বাক্সে রেখে দেব। আর আপন মনে বলতে লাগলো, বিচিগুলো কেমন তেল চুকচুক করছে, আজই গাছ থেকে পড়েছে। ভাগ্যিস আগে গিয়েছিলাম আমি, নইলে গরুতে সব খেয়ে ফেলতো। ওদের রাঙি গাইটা যা রাক্ষস, সব জায়গায় যায়। সেইবার কতগুলো এনেছিলাম আর এইবার মিলে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করে সমস্ত বিচি আবার আঁচলের খুঁটে বাঁধলো। পরে হঠাৎ কি মনে করে রুক্ষ চুলগুলি বাতাসে উড়িয়ে মহা আনন্দে বাড়ির বাহিরে চলে গেল। ইনশাল্লাহ সবাই এটা বুঝতে পারছো, ঠিক আছে।